জাটিং জিনিসটা কি, এটা ভাবতে পারো যে গামছা, যদিও এরকম নয়, আমি ঘটনাটা বলছি। এটা গামছা বা সুতির কোনো জামা যদি তীক্ষ্ণ মানে এক কালারের যদি হয়, এরকম তীক্ষ্ণ কোনো, এরকম কোনো জামা বা কাপড়ের মধ্যে যদি তীব্র আলোকে পাঠানো হয়, তীব্র আলো, এরকম কোনো তীক্ষ্ণ আলোকে পাঠাতে হবে যার তীব্রতা খুব বেশি, লেজার লাইটের মতন এরকম ভাবতে পারো। তীব্রতা বেশি কিন্তু খুব সরু। তো এইরকম লাইটকে যদি পাঠানো হয় তখন এরকম একটা ঘটনা দেখা যায়। এটা সাদা আলোকে পাঠানো হয়েছে। সাদা আলোকে পাঠালে এরকম দেখা যাচ্ছে, যেরকম ভাবে প্রিজমে আলোর বিচ্ছুরণ ঘটে যায়, প্রিজমে ঠিক যেরকম ভাবে আলো ভেঙে যায়, ঠিক সেই রকম ভাবে এখানে একটা পটি গঠন করে পর্দাতে, ঠিক যেরকম ব্যতিচারের পটি গঠন করছে। সেক্ষেত্রে কি ছিল, আলো অন্ধকার, আলো অন্ধকার, মানে কালো আর আলোকিত অংশ এইভাবে হয়েছিল। তাই এক বর্ণীয় আলো ব্যবহার করেছিল বলে। আর এক্ষেত্রেও ডিফ্রাকশনের ক্ষেত্রেও তোমরা যদি সাদা আলো ব্যবহার করো তখন এরকম আলোকিত একটা পটি দেখতে পাও। মানে দেখা যাবে যে এখানে আলোগুলো বিভিন্ন বর্ণে ভেঙে গিয়ে একটা পটি গঠন করছে। এটা একটা ঘটনা। তোমরা এটা দেখে থাকবে কোনো ওই যে পাহাড়ের চূড়া থেকে, যে এই এই ঘটনাটা দেখো, এইটা, এই যে ছবিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, সকালের দিকে যখন সূর্য উঠে গাছের ফাঁক দিয়ে বা বাড়ির কোনো ভেন্টিলেটরের মধ্য দিয়ে যখন লাইটটা আসে, তখন ঠিক এরকম একটা ঘটনা দেখতে পাও। মনে হবে যেন সূর্যটা ওর ঠিক পিছনে আছে, পুরো ওইখানটা গ্লো হয়ে জ্বলছে। ঘাসের ডগায় যে শিশির বিন্দুগুলো থাকে, সেখানে যখন আলোটা পড়ে দেখা যায় কি আলোটা একদম পুরো চকচক করছে, জল জল করছে। মানে যেন মনে হচ্ছে যেন ওইখান থেকে আলোগুলো ঠিকরে বেরিয়ে আসছে, তাই তো? তো যদিও ওই ঘটনাগুলো আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে করি, কিন্তু এইখানে ডিফ্রাকশনের ঘটনা এখানে একটা দেখানো হবে। ঠিক আছে, দেখবে যে দুটো মানে যখন মেঘ বিকেলে বা সকালের দিকে দুটো মেঘের মাঝখান দিকে যখন সূর্যের আলোটা আসবে, তখন দেখবে কি যে মনে হবে যেন ওই গাগুলো, মেঘের গাগুলো যেন জ্বলছে, তীব্র আলো, ঠিক এইরকম ধরনের ছবিগুলো দেখতে পাবে। আহ এই এই ছবিটা ধরো, এটা এই মেঘটা দেখুন, মেঘের ভিতর দিকে যখন আলোটা আসছে যেন মনে হচ্ছে যেন এইখানটাই পুরো একদম গ্লো হয়ে জ্বলছে, এই যে চারদিকে এরকম বিম গুলো তৈরি হচ্ছে, আলোর বিম গুলো বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো আমরা আলোর অপবর্তনের ক্ষেত্রে দেখতে পাই। আলোর অপবর্তনের আর একটা ঘটনা তোমাদেরকে বলি। ধরো এরকম দুটো পাহাড় পাহাড় হতে পারে, বা এটাকে ভাবতে পারি এরকম দুটো বড় বাড়ি, বড় দুটো বাড়ি আছে। এই বাড়ির এই প্রান্তে একজন দাঁড়িয়ে আছে, আর এই বাড়িটির ঠিক পিছনের দিকে, মানে যেটা তারা দেখতে পাবে না, পরস্পর পরস্পরকে দেখতে পাবে, এরকম ঠিক বিপরীত প্রান্তে, মানে ধরে নাও একটা ফাঁকা মাঠ, পুরো পুরো ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠের দুটি বাড়ি আছে পাশাপাশি, মানে এইটা ধরে নাও কয়েক ফুট, 5 ফুট কি 10 ফুট দূরত্বে আহ, দুটো বাড়ি আছে। আর এই দিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি আছে, আর এই বাড়িটার পিছনে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখতে পাচ্ছে, কারণ বুঝতেই পারছো এই ফাঁকের মধ্য দিয়ে সে বলে এইরকম দিকে দাঁড়িয়ে আছে, পিছনের দিকে। তো দেখতে পাচ্ছে না, অথচ তুমি যদি এখান থেকে কথা বলো বা সে যদি ওখান থেকে কথা বলে, তোমার কথাটা সে শুনতে পাবে বা তার কথাটা তুমি শুনতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এইটা ঘটছে কেন, এটা যদি জিজ্ঞেস করা হয় যে কেন এই ঘটনাটা ঘটবে কেন। যে তুমি যদি দেখতে পাও, যেমন ধরো সরাসরি তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি কথা বললাম তুমি শুনতে পাচ্ছ, তুমিও কথা বললে আমিও শুনতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এরকমও তো ঘটনা ঘটে যে জাস্ট তুমি রুমের বাইরে আছো, আমি যদি এখান থেকে কথা বলি তুমি শুনতে পাবে নিশ্চয়ই। তাহলে এই যে শুনতে পাওয়াটা, তোমরা হয়তো বলবে যে শুনতে পাওয়ার কারণ কি,
না, এক্ষেত্রে স্যার দেওয়াল থেকে তো প্রতিফলিত হয়ে আমার কাছে শব্দটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি সেই কারণে এই দুটো বাড়িকে ফাঁকা মাঠে একদম স্থাপন করেছি, পুরো ফাঁকা মাঠ। ঠিক আছে, তো সেই জায়গায় এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, মানে এইটা পুরো বাড়িটা, মানে একটু কল্পনা করে দেখো যে বাড়িটার সামনের দিকে, মানে এই গলিটার সামনে একজন দাঁড়িয়ে আছে, আর এই বাড়িটার পিছনের দিকে দাঁড়িয়ে আছে দ্বিতীয় ব্যক্তি। তো এক্ষেত্রে 1 নম্বর ব্যক্তি যদি কোনো কথা বলে, 2 নম্বর ব্যক্তি কিন্তু সেই কথাটা শুনতে পাচ্ছে। তো কেন শুনতে পাচ্ছে এটা যদি বলা হয়, এক্ষেত্রে তো সে দেখতে পাচ্ছে না, মানে কি একদম তো স্বলেখা বরাবর আলোক শব্দ তরঙ্গটা চলে যাওয়ার কথা। তো সেই শব্দ তরঙ্গটা বেঁকে এর কাছে পৌঁছাচ্ছে কি করে? আসার কোনো পসিবিলিটি আছে কি? কারণ এখানে যেমন দেওয়ালে বলছি, এখানে দেওয়াল থেকে প্রতিফলিত হচ্ছে, এখান থেকে দেওয়ালে প্রতিফলিত হয়ে ওদিকে চলে যাচ্ছে, কিন্তু এই জায়গায় তো আর প্রতিফলন হওয়ার কোনো স্কোপ নেই, পুরো তো এই পিছনে ফাঁকা ফাঁকা মাঠ, এদিকে প্রতিফলিত হবে তার কাছে শব্দটা আসার জন্য। তো সেই কারণে এখানে কিন্তু আমরা ওই ঘটনাটা ব্যাখ্যা করতে পারবো না, যে শব্দ তরঙ্গ তরঙ্গ যে সরলরেখায় চলে, ঠিক আছে, আলোক তরঙ্গের মতো সরলরেখা বরাবর যে চলে চলে, তো সেই ঘটনাটা এখানে কিন্তু আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। বাঁকা পথে কিন্তু শব্দ এই দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই ঘটনাটাই আমরা এখানে অপবর্তন হিসেবে পড়ব, এখানে কেন দ্বিতীয় ব্যক্তির কাছে শব্দ তরঙ্গটা চলে গেল, সেই ঘটনাটাই ব্যাখ্যা করবে এখানে অপবর্তন। ঠিক আছে, অপবর্তন জিনিসটা কিছু নয়, যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে আলো হচ্ছে সরলরেখায় চলে, মানে ধরো এখানে কোনো যদি একটা মোমবাতির শিখা থাকে, সেই মোমবাতির শিখায় তোমরা জানো এরকম যদি একটা নলকে এরকম খাড়া ভাবে ধরা হয়, তাহলে দেখা যাবে কি মোমবাতির শিখা, মানে এই জায়গায় যদি তোমার যদি চোখ রাখা হয়, তুমি ইজিলি মোমবাতির শিখাটাকে দেখতে পারো। কিন্তু এখানে ঘটনাটা উল্টো হয়ে যাবে, যদি এর মাঝখানটাকে যদি বাঁকিয়ে দাও, তখন দেখা যাবে কি যে আর তুমি মোমবাতির শিখাটাকে দেখতে পাচ্ছ না, আর দেখতে পাবে কি? আর পাবে, কারণ এখন বাঁকা পথে আলোটা এই চোখে যেতে পারছে। কিন্তু এই জায়গায় আবার একই রকম ভাবে যদি কোনো কথা বলি, নিশ্চয়ই শুনতে পাবে। তো সেক্ষেত্রে তোমরা বলবে অবশ্যই আলো তো স্যার এখানে এই শব্দ তো প্রতিফলন হয়ে আসছে, বিভিন্ন দেয়ালে প্রতিফলিত হতে হতে চলে আসছে। তো এই প্রতিফলনের ব্যাপারটা যদি আমরা না ভাবি, তখন আরেকটা ঘটনার জন্য আলো বাঁকা পথে যেতে পারে, সেটা হচ্ছে কি আলোর এই অপবর্তন। এই অপবর্তনটা কখন ঘটে? এই অপবর্তন ঠিক ঘটবে এরকম ভাবে, জাস্ট একটু কল্পনা করো, এরকম একটা কোনো পদার্থ, মানে ধাতব ধাতু বা অস্বচ্ছ কোনো পদার্থ যার তীক্ষ্ণ ধার আছে। তীক্ষ্ণ ধার মানে কি? ব্লেডের মতো। ব্লেড, এটাই কল্পনা করো যে ব্লেডের মতো তীক্ষ্ণ ধার এরকম থাকবে, সেরকম ধারযুক্ত কোনো একটা প্লেট, মানে ব্লেডের মতন একটা প্লেট ভাবো, সেই প্লেটটার মাঝখানটাকে কেটে দিয়েছো, কিছুটা অংশ এরকম কেটে কেটে দেওয়ার পর যদি এদিক থেকে কোনো আলোক রশ্মিকে তুমি পাঠাও, ধরো এরকম ভাবে আলোক রশ্মিকে তুমি পাঠালে, আর একটা আলোক রশ্মি ধরো এইভাবে যাচ্ছে, তো নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গায় যদি কোনো একটা পর্দাকে রাখি আমি, এই জায়গায় যদি কোনো পর্দাকে রাখা হয়, এর যদি পর্দা থাকে, তাহলে বুঝতে পারছো এই অংশটা পুরো আলোকিত হয়ে থাকবে, কারণ এখানে যদি লাইট সোর্স থাকে, এখান থেকে লাইটটা যাচ্ছে,
তাহলে এখানটা পুরো আলোকিত। বলো দেখি এই অংশটা, অর্থাৎ এখানটা যদি আমি নাম দিয়ে দিই, ধরো এ বি, এদিকটা ধরে নাও সি, এদিকটা ডি। বলো এই বিসি এবং এডি এই অংশটা এখন আলো থাকার কথা, আলো কি পাবে? আলো পাবে কি? এটা পাবে না। কারণ কি, এটা জ্যামিতিক ছায়া অঞ্চল বলা হয়, এই অঞ্চলটাকে জ্যামিতিক ছায়া অঞ্চল বলা হয়, ছায়া অঞ্চল। এই জ্যামিতিক ছায়া অঞ্চলে কিন্তু আলো সরলরেখায় যায় বলেই এখানে কিন্তু অন্ধকার থাকবে, কোনো আলো পৌঁছাতে পারবে না। ঠিক আছে, কিন্তু এটা বলছে যদি এই প্রতিবন্ধকটা অর্থাৎ এক্স ওয়াই, এই যে প্রতিবন্ধকটা আমি বললাম, এই প্রতিবন্ধকের এই ধারগুলো, কোন ধারটা, ধরো এইটা এম এবং এন, এই যে ধারটা, এই ধারটা যদি খুব তীক্ষ্ণ প্রান্তযুক্ত হয়, ব্লেডের মতো তীক্ষ্ণ যদি প্রান্তযুক্ত হয়, তখন যে ঘটনাটা ঘটবে দেখা যাবে কি, যে এই আলো এখান থেকে বেঁকে এই জ্যামিতিক ছায়াঞ্চলে প্রবেশ করে গেছে। ঠিক আছে, এই জ্যামিতিক ছায়াঞ্চলে প্রবেশ করে যাবে। কত কোণে বাঁকলো না, এই যে থিটা কোণে, মানে যাওয়ার কথা ছিল এই সোজা এ বিন্দুতে, কিন্তু এ বিন্দুতে তো যাবেই, এটা যাবেই, কিন্তু তারপরেও দেখা গেল কি এরকম জায়গায়, মানে এ ডট আর এই দিকে ধরে নাও বি ডট, এই পজিশন পর্যন্ত আলোটা ছড়িয়ে গেছে। অর্থাৎ জ্যামিতিক ছায়াঞ্চলে এই আলোটা পৌঁছে গেছে। এই ঘটনাটাকেই আমরা বলবো অপবর্তন। আর যত কোণে আলোটা বেঁকে গেল এইটাকে বলা হচ্ছে অপবর্তন কোণ। ঠিক আছে, যত কোণে বাঁকলো। এখন এইটা, এই ঘটনাটা ঘটলো কেন? আমরা তো ঘটনাটাকে বলছি অপবর্তন, কিন্তু এই ঘটনাটার পিছনে, ঘটার পিছনে কারণ, সেই কারণটাকে, এই যে বলেছিলাম না যে আমরা যদি আলোকে রশ্মি হিসাবে পড়ি, তাহলে সেক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবো না, কারণ রশ্মি দিয়ে যখন দেখছি তখন দেখা যাচ্ছে কি সরলরেখা বরাবর যাচ্ছে, যে এ বিন্দুতে আর বি বিন্দুতে পৌঁছাচ্ছে, কিন্তু তার ছায়া অঞ্চলে, জ্যামিতিক ছায়া অঞ্চলে পৌঁছাচ্ছে কেন, এই ঘটনাটা ব্যাখ্যা করতে গেলে আমরা আলোকে তরঙ্গ হিসাবে জানতে হবে, এবং এখানে হাইগেনসের নীতিটা অ্যাপ্লাই করতে হবে। হাইগেনসের নীতি থেকে এই ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারবো যে কেন এই ঘটনাটা ঘটছে। তো এই হাইগেনসের নীতি কিভাবে এটা ব্যাখ্যা করছে, তো সেই ব্যাখ্যাটা যাওয়ার আগে তোমরা এখানে দেখো কিছু ঘটনা। এই যে একটা কোনো বিন্দু আলোক উৎস, ধরো এরকম, এই ঘটনাটাই বললি, দেখো এখানে এটা খুব তীক্ষ্ণ ধারযুক্ত, ধরো এখানে খুব তীক্ষ্ণ ধারযুক্ত একটা প্রতিবন্ধক তুমি এখানে নিয়েছো। এই প্রতিবন্ধকটা সামথিং আমি যেটা বললাম এক্স এবং ওয়াই। ঠিক আছে, এখানে একটা লাইট সোর্স আসছে যেটা সমান্তরাল আলোক রশ্মি হিসাবে পড়ছে। বুঝতেই পারছো এখান থেকে বেরোচ্ছে কেবলমাত্র এই আলোটা। এবার এখান থেকে দেখো অসংখ্য এরকম আলোক রশ্মি পেয়ে গেলে না, কত আলোক রশ্মি দেখতে পাচ্ছ তো। এটা কি করে হলো না, এইটাই হচ্ছে হাইগেনসের নীতি। যেটা কি তোমরা জানো, একটা বিন্দু আলোক উৎস থেকে তোমার আলো এরকম চারদিকে ছড়িয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে একটা গোলকের পৃষ্ঠে পৌঁছায়, তাই তো, এবং সেই গোলকটা কি হয়, একটা তরঙ্গমুখ, তাই তো। আর হাইগেনসের নীতি কি বলছে, তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দু দ্বিতীয় বা গৌণ উৎস হিসাবে আচরণ করে। তার মানে কি, সেই বিন্দুগুলো প্রত্যেকেই আবার নিজে নিজে অনুতরঙ্গ সৃষ্টি করবে, এবং সেই অনুতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে চারদিকে আবার ছড়িয়ে যাবে, তাই তো। তাহলে এই যে ক্ষুদ্র একটা আলোক উৎস, এখান থেকে তোমার কি হচ্ছে না, এই যে আলোক তরঙ্গ গুলো এরকম ভাবে নির্গত হচ্ছে। ঠিক আছে, মানে তরঙ্গ মুখগুলো সামনের দিকে যাচ্ছে। তাহলে এখানে যত দূরে যাচ্ছে তত দেখো তরঙ্গ মুখের আকারটা বড় হচ্ছে, এবং এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দু দ্বিতীয় বা গৌণ উৎস হিসাবে আচরণ করবে, তাই তো।
তারা আবার একই রকম ভাবে আলোক তরঙ্গ এরকম ভাবে নির্গত করতে থাকবে। এই কণাটা আবার আলোক তরঙ্গ নির্গত করতে থাকবে। সেখানে দেখো এখানে আবার আরো একটা উৎস, সেও এরকম ভাবে আলোক তরঙ্গ নির্গত করছে। এবারে কি হচ্ছে না, এই অনুতরঙ্গ গুলো গিয়ে মিলিত হয়ে তোমার এখানে এই যে ঘটনাটা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি ব্যতিচারের ঘটনা বলা হচ্ছে। ব্যতিচার, এটা অ্যাকচুয়ালি ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছে। দুটো উৎস, এই যে এইটা S1 আর এটা হচ্ছে S2, দুটো উৎস, তারা এখানে ব্যতিচার পটি গঠন করছে। কিন্তু এই ঘটনাটার আগে তুমি যদি এইটাকে পর্দা বলে নাও, ধরো এইটাকে তুমি যদি পর্দা বলো, এই জায়গাটায় এইটা ধরে নাও পুরো পর্দা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলতো, আলোটা তো সোজা এইটুকু অংশে থাকার কথা ছিল, কারণ ফুটোটার দৈর্ঘ্য তো এইটুকু। তাহলে এইটুকু অংশে আলোটা পাওয়ার কথা ছিল, কিন্তু এইখান পর্যন্ত এলো কি করে আলোটা? কি করে পৌঁছালো? বুঝতে পারলে? এই তরঙ্গ মুখের জন্য, এই যে তরঙ্গ মুখগুলো এরকম ভাবে যত দূরে যাবে তত কি হবে, তরঙ্গ মুখের ব্যাসার্ধ বাড়বে। আর এখানে প্রত্যেকটি বিন্দু উৎস, মানে এরা আবার তো আলোক তরঙ্গ নির্গত করবে, তাই না? তো সেইভাবে দূরে ছড়িয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা জানো যে যত তরঙ্গ মুখ দূরে সরে যাবে তার তীব্রতা তত কমতে থাকবে। সেই জন্য এখানে যে আলোটা এসে আপাদিত হবে তার যা তীব্রতা হবে, স্বাভাবিকভাবেই যত দূরে সরে যাবে তার তীব্রতা তত কমে যাবে। ঠিক আছে? তাহলে এইটাই হলো তোমার অপবর্তনের ঘটনা, যেটা হাইগেন্সের নীতি থেকে এটা ব্যাখ্যা করা যায়। এবারে আলোর ক্ষেত্রে সূক্ষ্ম ছিদ্র দরকার হয়। যে ঘটনাটা আমি উদাহরণটা দিয়েছিলাম, যে দুজন ব্যক্তি ওই দুটো বাড়ির গলিতে বিপরীত দিকে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে তার শব্দটা সে শুনতে পাচ্ছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। তার যে আলোটা আসছে সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে যে ছিদ্রপথে আসবে তার আকারটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান বা প্রায় সমান হতে হবে। এটাই হচ্ছে অপবর্তন ঘটার জন্য শর্ত, যেটা দেখো তোমাদের বইয়েও এখানে দেওয়া আছে। যে অপবর্তন ঘটতে গেলে তোমার যে কন্ডিশন সেটা কি, এখানে দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে, যে তুলনীয় প্রস্থের রেখাচিত্রের মধ্য দিয়ে অপেক্ষাকৃত বড় তরঙ্গের অপবর্তন এটা ঘটবে। ঠিক আছে? তাহলে অপবর্তন ঘটার জন্য তোমার প্রতিবন্ধকের আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা প্রায় সমান হতে হবে। ঠিক আছে? আর শব্দ তরঙ্গের ক্ষেত্রে এটা কি হয় না, শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গের থেকে অনেক বড়, আর এটা বড় হওয়ার জন্যই তোমার কি হয়, ছিদ্রের আকারটা অনেক বড় হলেও অপবর্তন ঘটনাটা ঘটবে। ঠিক আছে? ছিদ্রের আকার যদি অনেক বড় হয়, কারণ আলোর তরঙ্গ, এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক বেশি আলোর থেকে, তো স্বাভাবিকভাবে এরকম দরজা জানলার মতন বড় বড় ফুটোতে শব্দ যখন যাবে স্বাভাবিকভাবে সেখানে অপবর্তন ঘটে যাবে। তো সেই অপবর্তন ঘটে যাওয়ার জন্যই এই যে দরজার ফাঁক দিয়ে তোমার অপবর্তন ঘটার জন্যই শব্দ তরঙ্গ বেরিয়ে সেদিকে পৌঁছে যাবে। তো সেই একই কারণে এই যে গলির এই প্রান্ত আর ওই প্রান্তে যে ব্যক্তিগুলো আছে, যখন একটা ব্যক্তি, প্রথম ব্যক্তি যে কথাটা বলছিল, যে উদাহরণটা আমি এখানে দিচ্ছিলাম, ধরো এই যে 1 নম্বর ব্যক্তি এই যে কথাটা বলছে, এই কথাটা 2 নম্বর ব্যক্তি শুনতে পাচ্ছে। কেন না, এখানে ফাঁকটা, যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে অপবর্তন ঘটবে। অপবর্তন ঘটলে তখন কি হবে, এটা তীক্ষ্ণ প্রান্ত ভেবে নাও না, তাহলে এইদিকেও আলো শব্দ তরঙ্গ ছড়িয়ে যাবে, এদিকেও ছড়িয়ে যাবে, সামনের দিকে তো যাবেই আর এদিকেও ছড়িয়ে যাবে, যে কারণে চারদিকে এটা শুনতে পাবে। ঠিক আছে? শব্দটা শুনতে পাবে। দেখো এখানে যে একটা এক্সপেরিমেন্ট দেখানো আছে, এটা লেজার লাইটের নাই, এরকম একটা লেজার বিম, এটা লেজার বিম বলা হয় আর কি, যার তীব্রতাটা খুব বেশি, খুব ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে যাবে। বিম, বিম মানে একটা যেরকম বাড়ির বিম বলা হয়, বা রডটাকে একটু বলা যায় বার। ঠিক আছে? সেরকম বিম, লাইট বিম এরকম তীক্ষ্ণ, তার হচ্ছে বেধটা খুব কম হবে,
এবং এর তীব্রতাটা খুব বেশি হবে। ঠিক আছে, এরকম কোনো বিম, লাইট বিমকে যদি তীক্ষ্ণ প্রান্তের মধ্য দিয়ে পাঠানো হয়, তীক্ষ্ণ প্রান্ত এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এই অংশটাই তোমাদের কি করা আছে না, এই ব্লেডের মতন, মানে দুটো ব্লেডকে যদি পাশাপাশি ধরে রাখা হয়, মানে এরকম ভাবতে পারো, জাস্ট এই ব্লেডের একটা অংশ আর এই একটা ব্লেডের অংশ, মানে দুটো ব্লেডকে এরকম যদি পাশাপাশি, মানে তীক্ষ্ণ ধারগুলোকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে এইটা রাখলে এটা যতটা গ্যাপ দেখতে পাচ্ছ এই গ্যাপটার থেকেও ছোট হবে, খুব কাছাকাছি রাখতে হবে। রেখে তার মধ্য দিয়ে যদি এরকম লাইট বিমটাকে পাঠানো হয়, তখন দেখা যাবে কি যে লাইটটা এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। মানে এটা যদি সাদা লাইট পাঠানো হয়, যেরকম ভাবে আগে দেখালাম, যেমন প্রিজমের ক্ষেত্রে আলো ভেঙে যায় সাতটা বর্ণে, ঠিক সেরকম ভাবে বিভিন্ন কালারে আলোটা এরকম ভাবে ভেঙে যাবে। ঠিক আছে, এই ঘটনাটা, এই যে দেখতে পাচ্ছ যে আলোটা সোজা আসার কথা, এখানে যেরকম ভাবে একটা বিম এসেছিল সোজা পথে, সেরকম সোজা এই জায়গাটায় এসে যাওয়ার কথা, বাকি অংশটা কালো থাকার কথা। মানে এইটুকু অংশ আর এইটুকু অংশ যেটা পাচ্ছে আলোটা, এটা কিন্তু এই যে বাঁকা পথে চলে যাচ্ছে তো আলোটা, তাহলে এই যে বাঁকা পথে চলে যাচ্ছে সেই ঘটনাটাই কিন্তু এখানে আমরা অপবর্তন বলছি। এবং এই অপবর্তন ঘটনাটা তত ভালো ঘটবে যদি ছিদ্রের, মানে এই যে প্রতিবন্ধকটা যে বললাম, সেই প্রতিবন্ধকের আকারটা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা প্রায় সমান হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রথম শর্ত অপবর্তন ঘটার জন্য। মানে অপবর্তন ঘটানোর জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে এইটাই, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তুলনায় হতে হবে তোমার ছিদ্রের আকারটা, যে প্রতিবন্ধক যার মধ্য দিয়ে আলোটা আসবে তার তরঙ্গ দৈর্ঘ্যর সঙ্গে যেন তার আকারটা সমান বা প্রায় সমান হয়ে যায় হয়। ঠিক আছে, তাহলে এটা একটা তোমার অপবর্তনের ঘটনা, এটা বুঝতে পারলে। এবারে আমরা ব্যাখ্যাটা করব যে অপবর্তনটা তোমার যে ঘটছে, তো বিভিন্ন রকমের অপবর্তন হয়, যে অপবর্তনের ভাগটা আমরা পড়বো এবার। ঠিক আছে, আচ্ছা এই এই অংশটা একটু দাগ দিয়ে রাখো তোমরা, যে প্রতিবন্ধকের বা ছিদ্রের ধার তীক্ষ্ণ যত হবে তত অপেক্ষাকৃত স্পষ্ট দেখা যায়। আর অপবর্তন আলোর তরঙ্গ তত্ত্বের সত্যতা প্রমাণ করে, মানে আলো যে তরঙ্গধর্মী তার সত্যতা প্রমাণ করছে এই অপবর্তন। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় শব্দ তরঙ্গ এবং বেতার তরঙ্গের তুলনামূলকভাবে বেশি পরিমাণ অপবর্তিত হয়, মানে যেটা শব্দ তরঙ্গের ক্ষেত্রে। আচ্ছা এইখানে তোমাদের একটা কোশ্চেন থাকে, বা এটা এসেও ছিল পরীক্ষাতে, যে 2 নম্বর যে কোশ্চেনটা, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং রেখা ছিদ্রের প্রস্থ যদি এ হয়, মানে যে ছিদ্রের প্রস্থটা, ছিদ্রের আকারটা যদি এ হয়, তাহলে নিচের কোন ক্ষেত্রে অপেক্ষাকৃত সুস্পষ্ট অপবর্তন ঘটতে পারে। ঠিক আছে, দেখুন তোমাদের এই অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে এই 3 নম্বর যে অপশনটা ওইটাই কিন্তু হবে, মানে যখন এ প্রায় সমান ল্যামডা হবে, ছিদ্রের আকারের সঙ্গে যখন তরঙ্গ দৈর্ঘ্যটা প্রায় সমান হবে, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটবে। আচ্ছা এরপরে আলোর ব্যতিচারের সঙ্গে অপবর্তনের তুলনাটা আছে, সেই তুলনাটা পরে পড়বো, তার আগে আমাদেরকে অপবর্তন ঘটনাটা জানতে হবে। মানে ঘটনাটা জেনেছি, এবারে যে ঘটছে তার কারণটা আমাদের বিশ্লেষণ করে তারপরে এই পার্থক্যটা পড়বো। তার আগে আমাদেরকে পড়তে হবে এই অপবর্তনের শ্রেণীবিভাগ, যে কত রকমের অপবর্তন হয়। অপবর্তন মেনলি এখানে 2 রকমের হবে, যেটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন আর একটা হচ্ছে ফর্নপার অপবর্তন। কিন্তু তোমাদের সিলেবাসে এই ফর্নপার অপবর্তনটাই আছে, এই ফর্নপার অপবর্তন, ফ্রেনেলটা কিন্তু নেই। কিন্তু ডেফিনেশন বা উদাহরণটা জেনে রাখতে হবে। তো ফ্রেনেল অপবর্তন যেটা বলছে যে এখানে উৎস এবং প্রতিবন্ধক, মানে তোমাদেরকে অপবর্তনের যে ঘটনাটা বললাম, যে ধরো এখানে যে উৎসটা, মানে একটা আলো আসছে, একটা আলোক উৎস আছে, তো এটা হচ্ছে আলোক উৎস, আর এইখানে হচ্ছে প্রতিবন্ধক, এটা প্রতিবন্ধক, অবস্টাকেল, প্রতিবন্ধক, আর এটা হচ্ছে উৎস। আর এই জায়গায় থাকবে পর্দা, মানে যেখানে তোমার এটা তৈরি হচ্ছে, এর একটা পটি তৈরি হবে, যেরকম প্রিজম থেকে আলো বিচ্ছুরিত হয়ে যাওয়ার পর পটি তৈরি হয়, বা ব্যতিচারে যেরকম দেখলে ব্যতিচার পটি গঠিত হয়, একটা পর্দা থাকে, যে সেই রকম এই প্রতিবন্ধক থেকে পর্দার যে দূরত্ব, এই দূরত্ব দুটোই যদি সসীম দূরত্বে থাকে,
সসীম মানে একটা নির্দিষ্ট দূরত্বে তুমি মেজার করতে পারবে, এরকম দূরত্বের মধ্যে যদি থাকে তখন সেই অপবর্তনটাকে আমরা বলবো ফ্রেনেল অপবর্তন। ঠিক আছে। আর ফর্নবার অপবর্তন কি না, এটা কিন্তু অসীম দূরত্বে থাকবে। কোনটা কোনটা না, প্রতিবন্ধক থেকে পর্দা আর প্রতিবন্ধক থেকে উৎস দুটোই কিন্তু অসীম দূরত্বে থাকবে। ঠিক আছে, তখন সেই অপবর্তনটা হবে ফর্নবার অপবর্তন। এখন এই দুটো অপবর্তনের উদাহরণগুলো জেনে রাখো। যেমন ধরো এখানে বলেছে তীক্ষ্ণ ধারযুক্ত প্রতিবন্ধক, সরু তার, রেখা ছিদ্র, ছোট বৃত্তাকার ছিদ্র, এইগুলো হচ্ছে তোমার ফ্রেনেল অপবর্তনের উদাহরণ। আর অন্যদিকে একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র, অপবর্তন গ্র্যাটিং প্রভৃতি এগুলো হচ্ছে সব ফর্নবার অপবর্তনের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখন ফ্রেনেল অপবর্তনটা তো তোমরা বুঝলেই যে প্রতিবন্ধক থেকে উৎসের দূরত্ব আর প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্ব দুটোই সসীমে থাকবে, সেটা প্র্যাকটিক্যালি হয়তো তোমরা ভাবতে পারবে, কল্পনা করতে পারবে। কিন্তু অসীম দূরত্বে থাকলে এটা কি করে ঘটবে? ঠিক আছে, সূর্য থেকে আলোটা আসছে, যেটা আমি উদাহরণ দিলাম, মেঘের আড়ালে সূর্য আছে, তাহলে এক্ষেত্রে হয়তো তুমি ভাবতে পারো মেঘ এবং সূর্য, মানে মেঘ এখানে যদি প্রতিবন্ধক হয়, আর সেখান থেকে প্রতিবন্ধক থেকে সূর্য অসীমে আছে, আর মেঘ থেকে যে আমাদের এর দূরত্বটা, পৃথিবীর দূরত্বটা, সেটাও মোটামুটি অসীম দূরত্বে আছে, এটা কল্পনা করা যায়। কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার এই ফর্নবার অপবর্তনটা আমরা পর্যবেক্ষণ করবো কি করে? তো সেটা করার জন্য এখানে জাস্ট একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হবে। কনসেপ্টটা কিরকম না, সে এই ছবিটাকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। এখানটা থেকেই আমরা ফ্রেনেল অপবর্তনের ঘটনাটা ব্যাখ্যা করতে পারবো। তো এখানে যে ঘটনাটা ঘটছে, ধরো উৎস একটা এস, এস একটা আলোক উৎস। ঠিক আছে, এই উৎস থেকে, এটা বিন্দু আলোক উৎস, অবশ্য বিন্দু আলোক উৎস। তো সেখান থেকে আলোক তরঙ্গ মানে চারদিকে ছড়িয়ে পড়বে। সেখানে একটা লেন্স রাখা হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এমন হবে যাতে করে এই উৎসটা লেন্সের ফোকাসের মধ্যে, মানে একদম ফোকাস বিন্দুতে থাকে। তোমরা জানো যে কোনো উত্তর লেন্সের ফোকাস বিন্দুতে যদি কোনো বস্তু থাকে, লেন্স দ্বারা প্রতিসরণের পর আলোক রশ্মি সমান্তরালভাবে নির্গত হবে। ঠিক সেই কনসেপ্টে এস থেকে নির্গত আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হচ্ছে, এই সমান্তরালভাবে যাচ্ছে। এবারে বলো তো, সমান্তরালভাবে যদি আলোক রশ্মি যায়, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ মুখের প্রকৃতিটা কি হয়? তরঙ্গ মুখ সমান্তরাল আলোক রশ্মির ক্ষেত্রে তরঙ্গ মুখের প্রকৃতি সমতল। অসীম থেকে আসে যেটা, সূর্য থেকে আগত আলোক রশ্মি তরঙ্গমুখ সমতল তরঙ্গমুখ। তাহলে আমরা নিশ্চয়ই এটা ভাবতে পারি যে দেখো এখানে যে প্রতিবন্ধকটা আছে এবি, এবি যে প্রতিবন্ধকটা আছে, সেই প্রতিবন্ধকের উপর সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে, তো নাকি? তো সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে মানে কি তরঙ্গমুখ সমতল হবে। তাহলে কি ভাবতে পারবো না যে এই প্রতিবন্ধকের উপর আলোক রশ্মি যেটা আসছে অসীম দূরত্ব থেকে আসছে? কারণ এই কনসেপ্টটা তো তোমাদের আছে যে অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তার তরঙ্গ মুখের প্রকৃতি হয় সমতল। তাহলে যদি প্রতিবন্ধকের উপর সমতল আলোক রশ্মি এসে পড়ে, তাহলে অবশ্যই এটা ভাবতে পারবো প্রতিবন্ধকের উপর আলোটা অসীম দূরত্ব থেকে আসছে, ঠিক কি না? তো সেই কারণেই আমরা এই কনসেপ্ট থেকে বলতে পারবো যে প্রতিবন্ধক থেকে উৎসের দূরত্বটা হচ্ছে অসীম। ঠিক একই রকম ভাবে দেখো সমান্তরাল আলোক রশ্মি এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে, এখান থেকে সমান্তরাল আলোক রশ্মি বেরোচ্ছে, লেন্সের উপর পড়ছে। লেন্স প্রতিসরণের পর কি করবে? অভিসারী করবে। অর্থাৎ এই দ্বিতীয় লেন্সের উপর, দ্বিতীয় লেন্স থেকে এই দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্বে, একদম ফোকাস বিন্দুতে তুমি যে একটা পর্দাকে লম্বভাবে রেখে দিবে, অর্থাৎ এটা হচ্ছে ফোকাস তল। ঠিক আছে, ওই এম এন যে পর্দাটা রাখা আছে, এটা একদম ফোকাস তলে যদি রাখা হয়, তাহলে কি হচ্ছে যে এখানে তোমার প্রতিবিম্বটা গঠন করছে। অর্থাৎ প্রতিবন্ধক থেকে যেহেতু সমান্তরাল ভাবে আলোক রশ্মিটা নির্গত হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা ভাবতে পারি সমান্তরাল আলোক রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে? অসীমে। তাহলে স্বাভাবিকভাবে প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্বটা আমরা ভাবতেই পারি এটা
অসীমে অসীমে আছে, ঠিক আছে। তাহলে ওই কনসেপ্টেই আমরা এখানে বর্ণপরাবর্তনটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারবো। আর এই ঘটনাটাকেই তোমাকে এবারে ব্যাখ্যা করতে হবে। তোমাদের এখানে যেটা কোশ্চেন থাকে যে প্রথম অববিন্দু গঠনের শর্ত। অববিন্দু মানে তোমরা ব্যতিচারে যেরকম পড়েছ, কেন্দ্রীয় চরম বিন্দু তৈরি হয়, তারপর কি হয় প্রথম অববিন্দু, তারপর আবার প্রথম চরম বিন্দু, দ্বিতীয় অববিন্দু, দ্বিতীয় চরম বিন্দু, এরকম ভাবে পরপর অন্ধকার আলো পরপর সজ্জিত হয়। অপবর্তনের ক্ষেত্রেও ঠিক সেরকম হবে, কিন্তু দুজনের ঝালর পটির গঠনের একটা পার্থক্য থাকবে, ঠিক আছে। তো এখানে কি পার্থক্যটা হবে সেটা পরে এক্সপ্লেন করছি। তার আগে এখানে আমি তোমাদেরকে বলবো যে ধরো এই যে অপবর্তন ঝালরটা তৈরি হচ্ছে সেটা কিভাবে, সেটা যে গঠিত হওয়ার জন্য এখানে তোমার যেটা আমি বলছিলাম যে ধরো এই সমান্তরাল তরঙ্গমুখ এসে আপাতিত হয়েছে, কারণ সমান্তরাল তরঙ্গমুখ যদি হয় এরকম অসংখ্য তরঙ্গমুখের উপর অসংখ্য বিন্দু উৎস থাকবে, এই প্রত্যেকটা বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ এরকম ভাবে নির্গত হবে, এরকম ভাবে নির্গত হবে, তাই না। ঠিক যে উদাহরণটা আমি তোমাদেরকে এখানে দিয়েছিলাম, দেখো এইটার ক্ষেত্রে আমি বলি, ধরো একটা এই অংশটা বাদ দাও, এই দ্বিতীয় অংশটা বাদ দাও, দ্বিতীয় অংশটা তোমাদের হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে, এই অংশটা বাদ দাও, শুধু এই প্রথম অংশটার ক্ষেত্রে ভাবো। এখান থেকে আলোক তরঙ্গ, মানে এখানে অনেকগুলো বিন্দু উৎস আছে, এই বিন্দু উৎসগুলো থেকে একটা আলোক তরঙ্গ এরকম ভাবে সোজা যাবে, আর আরেকটা বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ এরকম ভাবে যাবে, এই বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ এইভাবে যাবে, দিয়ে পরস্পরের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিলিত হবে। এখানে অ্যাকচুয়ালি তোমাদের দেখানো আছে মনে হচ্ছে যেন একটা বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, প্র্যাকটিক্যালি কিন্তু একটা বিন্দু উৎস নয়, এখানে অনেক বিন্দু উৎস থাকে। তো এখানে ধরে নাও এই যে তরঙ্গ মুখটা, এই তরঙ্গ মুখ সেও তো আলোক তরঙ্গ নির্গত করবে নাকি, এরকম, আর এও নির্গত করছে, তাদের তরঙ্গগুলোর পরিপাতের ফলে ব্যতিচার ঝালর তৈরি হবে। তো আমরা যদি ধরে নিই যে এইখান থেকে নির্গত অনুতরঙ্গের মধ্যে এইখানে দুটো উৎস, ঠিক আছে, মানে দুটো বিন্দু উৎস, সেই দুটো বিন্দু উৎস থেকে নির্গত অনুতরঙ্গ দেখো এই যে এখানে কাট করছে, এখানে কাট করছে, এখানে কাট করছে, এই যে বিন্দুগুলোতে মিট করছে না, তাহলে এখানে তোমার বিভিন্ন, যদি সমদশায় মিলিত হয় তখন উজ্জ্বল পটি হবে, বিপরীত দশায় হলে অন্ধকার পটি হবে, ঠিক আছে। তো সেই ঘটনাটাই এখানে আমরা ব্যাখ্যা করব যে অপবর্তনের ক্ষেত্রে কি ঘটছে, যে এখানে তোমার অনেকগুলো বিন্দু উৎস আছে, মানে তরঙ্গ মুখের উপর প্রত্যেকটি বিন্দু উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ তোমার কি হবে না, আলোক তরঙ্গ নির্গত হবে, এই লেন্স দ্বারা প্রতিসরণের পর পর্দার বিভিন্ন অংশে বিভিন্ন দশায় মিলিত হবে। তাহলে এক্ষেত্রেও তোমাদেরকে বুঝতে হবে যে যে বিন্দুতে সমদশায় মিলিত হচ্ছে সেখানে উজ্জ্বল পটি, আর যে বিন্দুতে বিপরীত দশায় মিলিত হবে সেটা হবে অন্ধকার পটি। এবারে তোমাদেরকে হিসাব করতে হবে কোন কোন বিন্দুতে উজ্জ্বল পটি হবে, কোন কোন বিন্দুতে অন্ধকার পটি হবে। মানে এখানে উজ্জ্বল পটি এবং অন্ধকার পটি গঠন হওয়ার এই কনসেপ্টটা তোমাকে কিন্তু মানে ব্যতিচারের ক্ষেত্রে যেমন ছিল এখানেও ঠিক সেরকম হবে, সমদশায় হলে উজ্জ্বল আর বিপরীত দশায় হলে অন্ধকার। এবারে ঘটনাটা কি ঘটবে না, এই যে তরঙ্গ মুখটা অর্থাৎ এই যে এবি যে প্রতিবন্ধকটা, সেই এবি প্রতিবন্ধকের যে অনেকগুলো বিন্দু ভাবছো, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দু আমি নিচ্ছি, তাহলে এই বিন্দু থেকে আলোক তরঙ্গ তোমার এখানে পর্দায় গেছে, আর সি বিন্দু থেকে আলোক তরঙ্গ এই পর্দায় গেছে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে পথ পার্থক্য কত হলে এই বিন্দুতে অন্ধকার পটি বা উজ্জ্বল পটি গঠন করবে, ঠিক আছে। তাহলে এখানে যদি পি বিন্দুতে এরা মিলিত হয়, যদি দেখা যায় এই পি বিন্দুতে এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গ গুলোর মধ্যে পথ পার্থক্য λ/2 হচ্ছে, তখন কি হবে, পি বিন্দু অন্ধকার হবে, ঠিক আছে। আর যদি দেখা যায় এটা সমদশায় মিলিত হচ্ছে, তাহলে এখানে উজ্জ্বল পটি তৈরি হবে, ঠিক আছে। তো তোমাকে এখানে নির্ণয় করতে হবে প্রথম অববিন্দু গঠনের শর্ত, যে প্রথম অববিন্দুটা কিভাবে তৈরি হয়, মানে অন্ধকার পটিটা। তো তার জন্য আমি এরকম একটা ছবি আঁকছি, দেখো, যেটা ব্যাখ্যা করা আছে যে এইটা হচ্ছে প্রতিবন্ধক, যার প্রস্থ কত না, এই প্রস্থটা হচ্ছে এ,
তাহলে এই প্রথম অববিন্দু গঠনের জন্য অববিন্দুটা কিরকম হবে, ধরো এটা যদি পর্দা হয়, এটা যদি পর্দা হয়, তো সেই পর্দার এইটা যে এই অংশটা, এটা তো তোমরা জানো যে এই অংশটা পুরোটা আলোকিত থাকবে, এই অংশটা পুরোটা আলোকিত হবে। হুম। কিন্তু অপবর্তনের জন্য কি হবে, না কিছুটা কোণে বেঁকে যাবে, এও বেঁকে যাবে, এদিকে এও বেঁকে যাবে। তারপরে কি হবে, এই পুরো অংশটা এখান থেকে এই পুরো অংশটা আলোকিত হবে। এইটা পুরো অংশটা আলোকিত, কেন্দ্রীয় চরমবিন্দু যেরকম ব্যতিচারের ক্ষেত্রে কি হয়েছিল, প্রত্যেকটা পটি ভেদ, উজ্জ্বল পটি অন্ধকার পটির যেমন ভেদ ছিল, কেন্দ্রীয় চরমবিন্দুর ভেদ একই ছিল। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কেন্দ্রীয় চরমবিন্দুর ভেদটা অনেক বেশি হবে এবং উজ্জ্বলতাটাও বেশি। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা বিন্দু উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ এখানে সমদশায় মিলিত হয়। এরপরে কি হবে না, এই দিকে আস্তে আস্তে উজ্জ্বল পটি, প্রথম উজ্জ্বল পটি, তারপরে অন্ধকার পটি এরকম ভাবে তৈরি হবে। ধরো এরকম হবে এইটা, তারপরে এইটা, এটা এরকম ভাবে কমতে থাকবে। ঠিক একই রকম ভাবে উপরের দিকেও একই ঘটনা ঘটবে। এটা হবে ছোট হয়ে গেল, এটা হবে, তারপরে আরো কমবে, এরকম ভাবে কমতে থাকবে। এইটা হবে ফার্স্ট ডার্ক, প্রথম অন্ধকার পটি এইখানটা। ঠিক একই রকম ভাবে এইটাও হবে প্রথম, ফার্স্ট ফার্স্ট ডার্ক। এই যে বিন্দুতে প্রথম অন্ধকার পটি তৈরি হচ্ছে, এই অন্ধকার পটি তৈরি হওয়ার শর্তটা কি, মানে এই কেন্দ্রীয় তরঙ্গবিন্দু সৃষ্টি হওয়ার কারণ নিশ্চয়ই বুঝতে পারলে, মানে সোজাসুজি আলো তো আসছেই, তার সঙ্গে সঙ্গে অপবর্তনের জন্য এই অংশে আলো পৌঁছে যাচ্ছে, সেই জন্য কেন্দ্রীয় তরঙ্গবিন্দু এখানে গঠিত হচ্ছে। এবারে এখানে প্রত্যেকটা অনুতরঙ্গ থেকে নির্গত আলোক তরঙ্গ সমদশায় মিলিত হচ্ছে, এ কারণে এখানে উজ্জ্বল পটি গঠিত হয়েছে। কিন্তু অবম বিন্দুটা কিভাবে গঠিত হচ্ছে, অবম বিন্দুটা গঠিত হওয়ার জন্য তোমাদের যে কনসেপ্ট ছিল ব্যতিচারের ক্ষেত্রে, দুটো বিন্দু থেকে নির্গত আলোক তরঙ্গ বিপরীত দশায় মিলিত হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে পথ পার্থক্য λ/2 হচ্ছে। তাহলে এখানেও তোমাকে ভাবতে হবে যে এ বিন্দু আর বি বিন্দু, এটাকে যদি আমরা সি বিন্দু বলি, তাহলে এই প্রথম অববিন্দু গঠনের জন্য এই এবি যে প্রতিবন্ধক, অর্থাৎ এবি এখানে হচ্ছে তরঙ্গ মুখ, কারণ এখানে তোমার এই আলোক রশ্মি গুলো এদিকে যে আসছে সমান্তরাল আলোক রশ্মি, তার তরঙ্গ মুখ হচ্ছে সমতল। সেই সমতল তরঙ্গ মুখ এবি কে স্পর্শ করছে, দিয়ে তো বেরোচ্ছে। তাহলে এইখানে যে তরঙ্গ মুখটি থাকবে তার এরকম অসংখ্য বিন্দু থাকবে, কারণ তরঙ্গ মুখের উপর অবস্থিত একটা সমতল, যেহেতু সমতলের উপর অসংখ্য বিন্দু আছে। আর হাইগেনসের নীতি কি বলছে, প্রত্যেকটা বিন্দু উৎস থেকে এরকম অনুতরঙ্গ নির্গত হবে। সেই নির্গত অনুতরঙ্গ গুলো কি হবে, তোমার ক্রমে ক্রমে মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে পর্দায় গিয়ে পৌঁছাবে। তাহলে ধরে নাও এখানে এ থেকে, মানে এই বিন্দু থেকে এই যে একটা তরঙ্গমুখ, সেই তরঙ্গমুখের একটা বিন্দু উৎস, সেখান থেকে নির্গত অনুতরঙ্গ এই জায়গায় পৌঁছালো। এরপরে ধরে নিচ্ছি যে সি থেকে নির্গত অনুতরঙ্গ এই জায়গায় পৌঁছালো, এইখানটায়। এবারে বলবে যে স্যার কেন সি থেকেই কেন পৌঁছাবে, পরেরটা থেকেও তো এখানে পৌঁছাতে পারে, তাই না? কিন্তু সেখানে গেলে সেটার কথা বলছেন না কেন? প্র্যাকটিক্যালি এই যে বললাম তোমাদের দুটি কনসেপ্ট মাথায় রাখতে হবে, একটি হচ্ছে উজ্জ্বল আর একটা অন্ধকার। আমি উজ্জ্বলের ব্যাপারটা বলে দিলাম, কেন্দ্রীয় চরমবিন্দু কেন উজ্জ্বল হচ্ছে সেটা বললাম। এবার এই প্রথম অন্ধকারটা তৈরি হচ্ছে, তার ঘটনাটা ব্যাখ্যা করতে যাচ্ছি। তো এখানে অন্ধকারটা তৈরি হচ্ছে কেন, তার জন্য এই এস এবি তরঙ্গমুখটাকে সমান দুটো অংশে বিভক্ত করে দিয়েছি। ঠিক আছে, তাহলে তার মধ্যে দুটো বিন্দু সমান দুটো অংশ যদি হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে a/2, আর এখান থেকে এই দূরত্বটা হবে a/2। তাহলে এ বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গ আর সি বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গ এখানে যখন মিলিত হবে,
অবশ্যই তাদের মধ্যে পথপার্থক্য λ/2 হতে হবে। ঠিক আছে, তবেই ওখানে ওই দুটি বিন্দুর মধ্যে, মানে তুমি এখন ভেবে নাও যে এই তরঙ্গ মুখের মধ্যে শুধুমাত্র এ বিন্দু আছে আর সি বিন্দু আছে, আর কেউ নেই, মানে ওরা দুজনেই শুধুমাত্র আলোক তরঙ্গ নির্গত করছে। ঠিক আছে, তাহলে এ থেকে নির্গত অনুতরঙ্গ এখানে মিট করেছে আর সি থেকে অনুতরঙ্গ এখানে মিট করেছে, ওদের মধ্যে পথপার্থক্য λ/2, সেই জন্য এখানে অববিন্দু গঠন হয়েছে। ঠিক একই রকম ভাবে এর পরের অংশ, মানে ধরে নাও এটাকে যদি আমি 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, এরকম যদি বলি, এবারে 2 নম্বর বিন্দু থেকে অনুতরঙ্গ নির্গত হবে, সেও এইখানে পৌঁছাবে। আর এইখানে যেটা আমি 5 নম্বর বলেছি, তারপরে 6 নম্বর আছে, 6 থেকে নির্গত অনুতরঙ্গ এখানে পৌঁছাবে, তাদের মধ্যে পথপার্থক্য কত হবে? λ/2। একই রকম ভাবে 3 নম্বর থেকে এখানে 7 নম্বর থেকে অনুতরঙ্গ নির্গত হবে, তাদের মধ্যে পথপার্থক্য λ/2। তাহলে এইরকম ভাবে যদি আমরা টোটাল দুটো অংশে বিভক্ত করি, প্রত্যেকটি অংশ থেকে, মানে প্রত্যেকটি বিন্দুর করসপন্ডিং আরেকটা বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গের মধ্যে পথপার্থক্য λ/2 হবে, তখনই দেখা যাবে এই জায়গায় প্রথম অবিন্দুটা গঠন হচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে এই দিকেও তাই, মানে এইভাবে যদি আলোটা আসে, এইভাবে যদি আলোটা আসে, এখানেও তোমার অবিন্দু গঠন করবে, মানে বি বিন্দু থেকে অনুতরঙ্গ আর ওই সি বিন্দু থেকে আসা অনুতরঙ্গ, তাদের মধ্যে পথপার্থক্য λ/2 হবে, এরা অববিন্দু গঠন করবে। ঠিক আছে, তাহলে এবারে তোমাকে কাজ করতে হবে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এই অববিন্দু গঠনের জন্য পথের পার্থক্যটা ক্যালকুলেশন করতে হবে। দেখো, তাহলে আমরা এই জায়গায় তোমার এরা মিলিত হয়েছে, এদের মধ্যে পথপার্থক্যটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, আর এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা। টোটাল এই যে পথটা, এই যে দৈর্ঘ্যটা, এটা কত? a/2, কারণ এটা দুটো অংশে বিভক্ত করেছি, তাই তো? এই যে উপরের অংশটা a/2 আর নিচের অংশটা a/2, তার উপরের অংশ মানে এটা a, এটা c, এটা হচ্ছে p। তাহলে এইটা যদি ডেল্টা হয়, বলতো এইটাকে যদি আমি ডি নাম দিই, তাহলে সিডি সমান কত হবে? সিডি সমান লম্ব বাই অতি, মানে এই কোণটা থিটা, এটা লম্ব আর এটা অতি, তাহলে লম্ব বাই অতি, সিডি বাই এসি ইকাল টু সাইন থিটা, তাহলে সিডি ইকাল টু এসি সাইন থিটা, তার মানে সিডি ইকাল টু কত? ডেল্টা, ডেল্টা ইকাল টু এসির ভ্যালু a/2 ইন্টু সাইন থিটা। তাহলে এইটি হলো পথপার্থক্য। ঠিক যেরকম ভাবে তোমরা ব্যাকটিয়ারের ক্ষেত্রে পথপার্থক্য বের করেছিলে কি, xn ইকাল টু ডেল্টা ইকাল টু 2xn ডি, ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2d, এটা বের করেছিলে। এইখানে ঠিক সেই রকম ভাবে তোমার পথপার্থক্যটা বেরোলো, সেখানে ছিল দুটো বিন্দু উৎস, আর এখানে বেরোলো কি, একই তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দু, মানে অনুরূপ দুটি বিন্দুর মধ্যে পথের পার্থক্য, যেটা বেরোলো a/2 সাইন থিটা। এবারে আমরা কি বলেছি, পি বিন্দুতে অববিন্দু গঠন হচ্ছে, প্রথম অববিন্দু, তাহলে সেই অববিন্দু গঠনের জন্য এই ডেল্টা ইকাল টু কত হতে হবে? λ/2, তাহলে λ/2 ইকাল টু a/2 সাইন থিটা। তাহলে এখান থেকে 2 বাদ গেলে, তাহলে a সাইন থিটা ইকাল টু ল্যামডা। এইটি হচ্ছে তোমার প্রথম অববিন্দু গঠনের শর্ত। ঠিক আছে, এইটি থেকেই টোটাল এই চ্যাপ্টারের অঙ্ক বা থিওরি সবকিছু এই ফর্মুলা থেকে আসবে। এইরকম ভাবে এটাকে যদি n তম অববিন্দু গঠনের শর্ত নির্ণয় করতে বলা হয়, তাহলে তখন থিটা n কোণে অপবর্তন হবে, তখন এটা লেখা হবে a sin থিটা n ইকাল টু n ল্যামডা, এটি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা হয় কি, মানে কত কোণে এই অপবর্তন কোণটা নির্ণয় করো, অর্থাৎ এই যে প্রথম অববিন্দুর জন্য যে থিটা কোণে বেঁকে গেল, অপবর্তন কোণটা কত, তো থিটা নির্ণয় করতে হবে। স্বাভাবিকভাবেই আমরা এই যে ফর্মুলাটা পেলাম a sin থিটা ইকাল টু ল্যামডা, এখান থেকে sin থিটা সমান কি লিখবো? ল্যামডা বাই a। ঠিক আছে, এবারে অপবর্তন সাধারণত খুব
কম, মানে কোণটা খুব কম হয়, অপবর্তন কোণের মান খুব অল্প, ঠিক আছে, তাহলে থিটা টেন্স টু জিরো আর কি। স্বাভাবিকভাবে সাইন থিটা যদি টেন্স টু জিরো হয় তাহলে সাইন থিটা টেন্স টু থিটা হবে, সেই জন্য এখানে লেখা হয় থিটা ইকাল টু ল্যামডা বাই এ। ঠিক আছে, এই দুটো ফর্মুলাই লাগে, কিন্তু এইটা থেকেও তোমাদের থিটার মান বের করা হয়, আর থিটা ইকাল টু ল্যামডা বাই এ সেটাও বের করা হয়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তারপর আবার কোশ্চেন আসবে, এই যে কৌণিক বেদ কার, না কেন্দ্রীয় চরম বিন্দু, মানে এখান থেকে এইখান পর্যন্ত পুরোটা তো কেন্দ্রীয় চরম বিন্দু নাকি, তাহলে তার কৌণিক বেদ কত, এই দিকটা থিটা আর এই দিকটা থিটা, টোটালটা কত, 2 থিটা। তাহলে যদি বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেদ কত, তাহলে কৌণিক বেদ এটা তখন 2 থিটা হবে। কৌণিক বেদ এটা ইকাল টু 2 থিটা, মানে 2 ল্যামডা বাই এ। ঠিক আছে, এবারে জিজ্ঞেস করবে যে কেন্দ্রীয় চরম বিন্দুর রৈখিক বেদ কত, অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা সেটা যদি এক্স হয়, ঠিক আছে, সেটা কত হবে, তার জন্য তোমার এখান থেকে এই দূরত্বটা যেমন ব্যতিচারের ক্ষেত্রে ক্যাপিটাল ডি ছিল, মানে উৎস থেকে পর্দার দূরত্ব, এখানে প্রতিবন্ধক থেকে মানে ছিদ্র থেকে পর্দার দূরত্ব, এক্ষেত্রেও ক্যাপিটাল ডি থাকবে। ঠিক আছে, তাহলে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, সেখান থেকে চাপ সমান কত, কোণ ইন্টু ব্যাসার্ধ, তাহলে রৈখিক বেদ আমরা যদি বের করলাম, এটা তো কৌণিক বেদ বের হলো, তাহলে রৈখিক বেদ এটা এক্স সমান কত, কোণ ইন্টু ব্যাসার্ধ, কোণটা কত 2 থিটা, ইন্টু ব্যাসার্ধটা কত ক্যাপিটাল ডি, 2 থিটার ভ্যালু কত 2 ল্যামডা বাই এ, আর এই ডি এর ভ্যালু ক্যাপিটাল ডি, তাহলে 2 ল্যামডা ডি বাই এ, এটি হলো কেন্দ্রীয় চরম বিন্দুর রৈখিক বেদ। ঠিক আছে, আচ্ছা এইটা তোমাদের অনেক সময় মানে কোনো কোনো ক্ষেত্রে দেখবে, এই যে লেন্সটা আমরা ব্যবহার করেছিলাম না, এখানে যে লেন্সটা ছিল, এই যে এই লেন্সটা, দ্বিতীয় লেন্সটা, তার ফোকাস দূরত্বে, এই যে লেন্সটার ফোকাস তলে তো তোমার এটা থাকে নাকি, ফোকাস তলে তো পর্দা থাকে, তাহলে উৎস থেকে মানে প্রতিবন্ধক থেকে এর দূরত্বটা কত ক্যাপিটাল ডি, এবারে এই লেন্সের ফোকাস দূরত্বটা এত বেশি হয়, দেখা যায় কি এখানে ক্যাপিটাল ডি নিয়ার অ্যাবাউট এফ, এফ এর সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে, তার মানে কোনো কোনো অঙ্কে যদি লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটায় এফ লেখা হবে আর কি, 2 ল্যামডা এফ বাই এ। ঠিক আছে, এখান থেকে দেখো বইয়ে তোমাদের কি কি পড়তে হবে সেটা একটু এখানে দেখিয়ে দিই। আচ্ছা এর ভ্যারিয়েশনটা তোমরা এই যে অপবর্তনের যে ভ্যারিয়েশনটা সেটাই তোমরা এখানে দেখবে। আচ্ছা এখানে যদিও আমরা চরম বিন্দু গঠনের শর্তটা এখনো বলিনি, এটা বলছি, প্রথম অববিন্দু গঠনের শর্তগুলো বলে দিলাম, তারপর বলছি দেখো। আর এই অববিন্দু এবং গৌণ চরম বিন্দু গঠনের শর্তাবলী, এই শর্তাবলীর মধ্যে প্রথম অববিন্দু গঠনের শর্ত, যে অববিন্দু যেটা দেওয়া আছে অববিন্দু গঠনের শর্ত, তার জন্য এই ছবিটি আঁকবে, ছবিটি আঁকার পরে এখান থেকে ব্যাখ্যাটি করবে অববিন্দু গঠনের শর্ত। ঠিক আছে, প্রথম অববিন্দু গঠনের শর্ত নির্ণয় করার জন্য এইখান পর্যন্ত লিখতে হবে। এটা তোমার এনতম জন্য বলেছে, সরি এই যে এটা প্রথম অববিন্দু গঠনের শর্ত 1 নম্বরটা। ঠিক আছে, আর সাধারণভাবে এনতম অববিন্দু গঠনের শর্ত এটাই এলো। এবার এখান থেকে যেটা বললাম, থিটা এন খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান, সাইন থিটা এন সমান থিটা এন হবে, আর থিটা এন সমান এন ল্যামডা বাই এ। এবারে গৌণ চরম বিন্দুটা বলছি পরে, গৌণ চরম বিন্দুটা আসেনি, তার আগে যেটা বললাম রৈখিক বেদ, রৈখিক বেদটা দেখছেন এন ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, আর মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ, রৈখিক বেদ 2 ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে, এই ফর্মুলাগুলো যেগুলো বললাম, এগুলো দিয়েই তোমাদের অঙ্ক কিন্তু কাজে লাগবে। আর এখানে আরেকটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে কি প্রথম চরম বিন্দু গঠনের শর্ত, চরম বিন্দুটা কিভাবে গঠিত হচ্ছে সেটা একটু দেখে নাও। প্রথম চরম বিন্দু মানে এটা তো প্রথম অববিন্দু গঠন হলো, মানে এটা প্রথম অববিন্দু, তারপরে তুমি এইটা পাবে প্রথম চরম বিন্দু,
এটা, সেটা কিভাবে গঠিত হবে? সেই ঘটনাটার জন্য মানে এটাকে তোমাকে আবারও ভাবতে হবে যে আমরা যে ছিদ্রের দৈর্ঘ্যটাকে সমান দুটো অংশে বিভক্ত করেছিলাম, তো এবারে এটাকে সমান তিনটে অংশে বিভক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে চরমবিন্দু গঠনের মানে প্রথম চরমবিন্দু গঠনের শর্তটা নির্ণয় করতে পারবে। তো সেটা কিভাবে ঘটছে দেখো, একই রকম ভাবে আমরা ধরে নিলাম এই হচ্ছে ছিদ্রপথ, মানে ছিদ্রের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এটা সমান তিনটে অংশে বিভক্ত করছি, তাহলে এখানে একটা, এখানে একটা আলাদা একটা এক্সট্রা বিন্দু এসে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অংশটা হচ্ছে a/3, এখান থেকে এই অংশটা হচ্ছে a/3, আর এখান থেকে এই অংশটা হবে a/3। ঠিক আছে, এবারে ঠিক একই রকম ভাবে এই যে পর্দা ছিল, এবারে তুমি ভাবো এই বিন্দু থেকে মানে তোমার এটা ছিল প্রথম চরমবিন্দু, এটা কেন্দ্রীয় চরমবিন্দু, তারপরে এটা অবম বিন্দু হলো, sorry, এটা নয়, এখান থেকে এইটা, এটা এলো কেন্দ্রীয় চরমবিন্দু, তারপর এলো প্রথম, এটা অবম বিন্দু, এটা প্রথম অবম বিন্দু, এইটা হবে প্রথম অবম বিন্দু, তারপর এটা প্রথম চরমবিন্দু। ঠিক আছে, এবারে এই প্রথম চরম বিন্দুটা কিভাবে গঠিত হচ্ছে তার জন্য বললাম এই টোটাল যে প্রতিবন্ধক বা ছিদ্রটা সেটা সমান তিনটে অংশে বিভক্ত করবে। তাহলে একই রকম ভাবে চিন্তা করো, এ থেকে নির্গত অনুতরঙ্গ এখানে পৌঁছাচ্ছে, আর এর ঠিক অনুরূপ বিন্দু কোনটা, না সেটা হচ্ছে এইটা, এই বিন্দুটা। তাহলে সেখান থেকে নির্গত অনুতরঙ্গ এখানে বিপরীত দশায় মিলিত হয়, পরস্পরকে ক্যান্সেল করে দিই। কিন্তু আরেকটি যে বিন্দু আছে এইটা, এইটা থেকে নির্গত অনুতরঙ্গ এখানে কি হবে, যখন পৌঁছাবে তাকে ক্যান্সেল করার কেউ আছে কি, আর থাকছে না। তো স্বাভাবিকভাবেই তার জন্য এখানে একটি বিন্দু গঠিত হবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এই আরেকটি বিন্দু, তার অনুরূপ আরেকটি বিন্দু, সেখান থেকে নির্গত অনুতরঙ্গ পরস্পরকে প্রশমিত করে, কিন্তু এই অংশ থেকে নির্গত অনুতরঙ্গ ওইখানে চরমবিন্দু গঠন করে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে প্রত্যেকটি বিন্দু মানে তিনটি সমান অংশে বিভক্ত করলে প্রথম দুটি অংশ থেকে নির্গত তরঙ্গ পরস্পরকে প্রশমিত করছে, মানে তাদের মধ্যে পথপার্থক্য λ/2 হচ্ছে, আর দ্বিতীয় জনের মধ্যে পথপার্থক্য তখন 3 λ/2 হচ্ছে, সেই জন্য তাকে ক্যান্সেল করতে পারছে না। অর্থাৎ এখানে তুমি যদি পথপার্থক্যটা নির্ণয় করো এদের মধ্যে, এই পথপার্থক্যটা, তখন প্রথমটা হচ্ছে λ/2, তারপর আর একটা ল্যামডা, 3 λ/2 হবে। এই যে পথপার্থক্য ডেল্টা ইকাল টু 3 λ/2, তাহলে এইটা সমান ঠিক একই রকম আসবে, না এইটা এরকম ভাবে না বের করে যেমন বের করেছিলে আগে, এইটা তোমার প্রতিবন্ধক, এইটা এই জিনিসটা, এটা তো ডেল্টা, তাহলে এইটা তোমার কত হয়েছিল a/3, তাহলে এই কোণটা যদি থিটা হয়, এটা তো আগে ছিল a/2, এবার হয়েছে a/3, তাহলে তোমার সাইন থিটা, সমান কি লিখবে, লম্ব বাই অতি ডেল্টা বাই a/3, অর্থাৎ ডেল্টা ইকাল টু a/3 সাইন থিটা, এটা কত ছিল a/2 সাইন থিটা, এটা হবে a/3 সাইন থিটা। এবারে দেখো এখানে যেটা বললাম যে একটা বিন্দু থেকে নির্গত তরঙ্গ আর একটা বিন্দু, মানে এইটা এ বিন্দু আর এইটা তোমার এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এর ঠিক পরবর্তী বিন্দু এইটা, তাহলে এরা কি হবে পরস্পর λ/2 কত পার্থক্য মিলিত হবে, তো এই জন্য তো পরস্পরকে ক্যান্সেল করছে নাকি। তো স্বাভাবিকভাবেই এইটা হবে তোমার λ/2 ইকাল টু a/3 সাইন থিটা। তাহলে এখান থেকেই তোমার
এসে যাবে এ সাইন থিটা ইকাল টু 3/2 ল্যামডা। ঠিক আছে, তাহলে আগেরটা এসেছিল তোমার শুধু ল্যামডা ছিল, এ সাইন থিটা ইকাল টু ল্যামডা অববিন্দুর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কি এলো 3/2। তার মানে ইন জেনারেল অববিন্দুর জন্য তোমরা লিখেছিলে এ সাইন থিটা ইকাল টু এন ল্যামডা, মানে এ সাইন থিটা এন ইকাল টু এন ল্যামডা ছিল। আর চরম বিন্দুর জন্য তখন লিখবে এ সাইন থিটা এন ইকাল টু 2n+1/2 ইন্টু ল্যামডা। তাহলে দেখো এন এর ভ্যালু তুমি এখানে যদি 1 বসাও তাহলে তখন কি আসছে, প্রথম বিন্দুর জন্য এই প্রথম চরম বিন্দুর জন্য 3/2 ইন্টু ল্যামডা। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে মানে চরম বিন্দু গঠনের শর্ত এইটি হবে, আর অবম বিন্দু গঠনের শর্ত এইটি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার এখানে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, এটা একটু শুধু ডেফিনেশনটা একটু পড়ে রাখো যে বিশ্লেষণী ক্ষমতা কাকে বলে। বিশ্লেষণী ক্ষমতা বলতে এইরকম বোঝাবে যে ধরো তোমরা এখন যদি আমার এই ডিসপ্লেটাকে লক্ষ্য করো, যে ধরো এরকম দুটো লাইন আমি টেনে দিলাম, দিয়ে যদি তোমরা কাছাকাছি বসো, মানে আমার এই স্ক্রিনের কাছাকাছি যদি বসো তাহলে দেখতে পাবে এই লাইন দুটোকে খুব ভালোভাবে স্পষ্টভাবেই লক্ষ্য করতে পারবে যে দুটো লাইন টেনেছি। কিন্তু যত তুমি দূরে সরে যাবে তখন দুটো লাইনকে স্পষ্টভাবে আলাদা করতে পারবে, মনে হবে যেন দুটো লাইন একই কাছে আছে। এখন যদি তোমাকে বলি এখান থেকে বলো তো এই জায়গাটায় আমার কি লেখা আছে, হয়তো করতে পারছো না, মানে দুটো অক্ষরকে কাছাকাছি হয়তো মানে এত কাছাকাছি অবস্থিত হয়ে গেছে ঠিকভাবে আলাদা করতে পারছো। তো এইরকম আমি যদি ধরো এরকম ছোট করে দিলাম, আর তো দেখতে পাবে না, তাই না? তখন কি হচ্ছে না, আমাদের চোখ এটার বিশ্লেষণ করতে পারছে না, এত ছোট হয়ে যাচ্ছে, মানে কি দূরত্বটা এর আকারের তুলনায় দূরত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে কারণে তখন আমরা দুটো বিন্দুকে আলাদা করতে পারছি না। তো যত দূরত্ব পর্যন্ত এই পাশাপাশি থাকা যে কোনো দুটো বর্ণ, যে কোনো দুটো রেখা, যে কোনো দুটো বস্তু, এদেরকে আমরা আলাদা করতে পারি, সেটাকে আমরা বলবো বিশ্লেষণী সীমা। ঠিক আছে, আর বিশ্লেষণী ক্ষমতাটা কি না, এটা অবশ্যই যে একটা আলোকীয় যন্ত্র, অবশ্যই সব আলোকীয় যন্ত্র হবে, এই যে যন্ত্র মানুষের চোখ এটাও কিন্তু একটা আলোকীয় যন্ত্র। ঠিক আছে, তার সেই যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কাছাকাছি অবস্থিত দুটো বিন্দুকে পৃথকভাবে বোঝার সামর্থ্যটাকে, এটাকে আমরা বিশ্লেষণী ক্ষমতা বলবো। এখান থেকে তোমাদেরকে যেটি পড়তে হবে সেটি হচ্ছে এই দুটো রাশিমালা। এখানে তোমার দুটো যন্ত্রের কথা বলা আছে, একটা অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, যার বিশ্লেষণী ক্ষমতা এই যে এখানে বলা আছে আর আর দ্বারা প্রকাশ করছে, আর সমান 2μ sin θ/λ। মিউটা কি না, মিউ হচ্ছে এই অনুবীক্ষণ যে যন্ত্র থাকে সেই যন্ত্রের যে লেন্স ব্যবহার করা হয়, লেন্স এবং বস্তু এদের মাঝে যে মাধ্যমটা থাকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ। আর থিটাটা কি না, থিটা একটা কোণ, কোণটা কিরকম না, এইরকম যদি ধরো অনুবীক্ষণ যন্ত্র থাকে, মানে ধরো এইরকম তোমরা তো দেখেছো নিশ্চয়ই অনুবীক্ষণ যন্ত্র, তাহলে এই জায়গায় এই যে যত কোণে আলোটা বেঁকে এই লেন্সের উপর গিয়ে পড়ছে, ঠিক আছে, সেই কোণটাকে মানে এটা একটা তোমার শঙ্কু আকৃতির কোণ হয় আর কি, শঙ্কুর হচ্ছে যে অর্ধশীর্ষ কোণ, সেই কোণটাই হচ্ছে এখানে থিটা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে অভিলক্ষের ব্যাসার্ধ কর্তৃক বস্তুতে উৎপন্ন বীক্ষণ কোণ। ঠিক আছে, দেখে বীক্ষণ কোণ কি সেটা অবশ্য আমরা এখন অনুবীক্ষণ যন্ত্রটা পড়লে জানতে পারবো, ওই অংশটা আমাদের এখনো বাদ আছে। মানে এখন শুধু ভেবে রাখো যে এই জায়গায় অনুবীক্ষণ যন্ত্র যদি থাকে, সেই জায়গায় এখানে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তু থেকে নির্গত আলোক তরঙ্গ এই তো লেন্সের উপর গিয়ে পড়বে, তা যত কোণে বেঁকে যাচ্ছে আর কি, এই কোণটাকে বলা হচ্ছে থিটা। আচ্ছা এইটি মনে রাখবে, অবশ্যই বিশ্লেষণী ক্ষমতা দুটোর ক্ষেত্রেই, মানে দুটো যন্ত্র এখানে আছে, দুটো যন্ত্রের ক্ষেত্রেই ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবে। আর একটা আছে নববীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতার রাশিমালা হচ্ছে এইটা, আর সমান a/1.22
ল্যামডা। এখানে এ হচ্ছে যেটা নববীক্ষণের অভিলক্ষের ব্যাস, আর ল্যামডা হচ্ছে যে আলোটা পড়ছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, এই দুটি জিনিস মনে রাখবে, দুটি রাশিমালা শুধু মুখস্থ রাখবে, এখানটা থেকেই তোমার অঙ্ক টঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, সমবর্তনটা নেক্সট ক্লাসে হবে। যেমন দেখো প্রথম যে উদাহরণের অঙ্কটা দেওয়া আছে একটা, যে দেখো একটি রেখাচিত্র থেকে 1 মিটার দূরত্বে পর্দা রাখা আছে, মানে 1 মিটার দূরত্ব মানে ক্যাপিটাল ডিটা। চিত্রটিতে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল রশ্মি ফেলা হলো, তার মানে ফর্ন অপার অপবর্তন ল্যামডা, এটা ল্যামডা দেওয়া আছে, অবশ্যই এটা সেন্টিমিটারে কনভার্ট করবে। মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে প্রথম অবিন্দু গঠিত হলো। তার মানে তোমার ছবিটা যদি একটু এঁকে নাও, যে ধরো এই যদি হয়, এইটা মুখ্য চরমবিন্দু ছিল, তারপর তো অববিন্দু, এরকম তো হয়েছিল নাকি, এখানে তোমার উৎস ছিল এইটা, তাহলে এই দূরত্বটা দেওয়া আছে, দেখো এই দূরত্বটা মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরে প্রথম অববিন্দু গঠিত হচ্ছে। তার মানে মুখ্য চরমবিন্দুর নিশ্চয়ই এটা রৈখিক বেদ, ঠিক না? এটা মুখ্য চরমবিন্দু রৈখিক বেদের ফর্মুলা কি ছিল? রৈখিক বেদ ছিল 2 λ/a, 2 λ/a, এটা ছিল। দেখো সেই ভ্যালুটা এখানে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি এরা অন্য ফর্মুলাটা ইউজ করেছে, হ্যাঁ এটা তোমার বের করেছে কেন্দ্রীয় চরমবিন্দু থেকে n-তম অববিন্দুর দূরত্ব, xn সমান n ল্যামডা বা n λ/a, এই ফর্মুলাটা ইউজ করেছে। আর তুমি যদি এই ফর্মুলাটা আমরা যেটা বললাম এখানে রৈখিক বেদ, রৈখিক বেদটা কি ছিল, এই যে দেখো 2 λ/d/a, এই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলেও কিন্তু হয়ে যাবে। এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে 5 মিলিমিটার যেটা বলেছে, সেটা বসিয়ে দিলে তোমার অঙ্ক হয়ে যাবে। বাকি ল্যামডা দেওয়া আছে, তোমাকে বের করতে বলেছে এখানে কি প্রস্থগত এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা একই রকম দেখো একটি সরু রেখাচিত্র ফর্ন অপার অবর্তন ঝালর দিয়ে তৈরি করার জন্য লেন্স থেকে 2 মিটার দূরে পর্দা রাখা হলো, মানে এটা ক্যাপিটাল ডি। রেখাচিত্রের প্রস্থ দেওয়া আছে, মানে ছোট হাতের এ দেওয়া আছে। দেখাও যে মুখ্য চরমবিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে প্রথম অবিন্দু গঠিত হলো, মানে এক্ষেত্রে একই ফর্মুলা, রৈখিক বেদ দেওয়া আছে, মুখ্য চরমবিন্দু আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, ল্যামডা নির্ণয় করতে, একই ফর্মুলা, সেম ফর্মুলা। ঠিক আছে, একই রকম তিনেরটা একটি একক রেখাচিত্র, প্রস্থ দেওয়া আছে এ, ল্যামডা দেওয়া আছে, সমান্তরাল আলোকিত রেখাচিত্র থেকে 40 সেন্টিমিটার দূরে, মানে ক্যাপিটাল ডি, জালর গঠিত হয়। কেন্দ্রীয় চরমপটি থেকে কত দূরত্বে তৃতীয় অববিন্দু গঠিত হবে, তার মানে এখানে এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। xn সমান n λ/d/a ছিল, তাহলে n এর জায়গায় এখানে 3 বসে যাবে। ঠিক আছে, তাহলেই এই অঙ্কটা হয়ে যাবে। এই যে দেখো n এর জায়গায় x3 = 3 λ/a। আর এখানে পরের অঙ্কটাও দেওয়া আছে অপবর্তন নকশা, একই ফর্মুলা। হ্যাঁ এই জায়গাটাই বলে দিই, এই অঙ্কটার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখো যে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.2 মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার, এবারে যদি সেন্টিমিটারে করো আর 100 দিয়ে গুণ করবে 10⁻⁻4 হবে। এত সেন্টিমিটার প্রস্থের সরু রেখাচিত্রের পরে পর্দায় পর্ণপরাবর্তন নকশা তৈরি করে। প্রথম অবিন্দুর কৌণিক অবস্থান মানে থিটা এন নির্ণয় করতে হবে, মানে থিটা 1। থিটা 1 এখানে দেখো একটা জিনিস বলে রাখি, যদি তোমরা এই ফর্মুলাটা ইউজ করো যে সাইন থিটা = λ/a, এই ফর্মুলাটা ব্যবহার করে থিটা = তখন ডিগ্রিতে বেরোবে, ডিগ্রি। ঠিক আছে, খুব কনসিয়াস থাকবে। আর একটা ফর্মুলা ছিল থিটা = দেখো λ/a ছিল না, কখন না যখন থিটার মানটা খুব ক্ষুদ্র হয়েছিল, নরমালি এটা ক্ষুদ্রই হয়। তুমি যদি এই ফর্মুলাটাও ব্যবহার করো তখন কিন্তু এর ইউনিটটা রেডিয়ানে লিখবে, খুব সিরিয়াসলি এটা মনে রাখবে। ঠিক আছে, যদি থিটা = λ/a করো তখন রেডিয়ানে হবে, আর যদি সাইন থিটা = λ/a ইউজ করো তখন কিন্তু উত্তরটা ডিগ্রিতে আসবে।
দুটোই করবে, দুটোর উত্তর একই আসবে। ঠিক আছে। আচ্ছা, একবারে বলেছে মুখ্য জলবিন্দুর কৌণিক বেগ একই রকম ভাবে থিটা পেয়ে গেছে মানে 2θ, 2 দিয়ে গুণ করে দিবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে বাকি একই রকম অঙ্ক, এটা আর করার কিছু নেই। এটাও তাই, এটা চরম বিন্দুর একটা শর্ত দেওয়া আছে 30 ডিগ্রি অপবর্তন করে প্রথম গৌণ চরম বিন্দুর জন্য। গৌণ চরম বিন্দুর শর্ত মানে প্রথম বলেছে 2n+1 λ/2। ঠিক আছে, তো এখান থেকে এর মানটা বেরোবে। আচ্ছা, এখানে আর একটা দূরবীক্ষণ যন্ত্রের এটা একটা করে রাখবে। দূরবীক্ষণ যন্ত্রের অভিলিক্ষের ব্যাস দেওয়া আছে, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নক্ষত্রকে দেখা হলো, নক্ষত্র থেকে যে আলো দূরবীক্ষণের যন্ত্রে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য এত হয়, বিশ্লেষণী ক্ষমতার মান নির্ণয় করো। ঠিক আছে, আর এর মান নির্ণয় করতে হবে, জাস্ট ফর্মুলা পুটিং। হুম, সেই অঙ্কগুলোই করে আসবে। আর এখানে তোমাদের বইয়ে যে প্রবলেম সেটের অঙ্কগুলো আছে তার অপবর্তনের অঙ্কগুলো তাহলে একটু করে নিয়ে আসবে, যে কর্ণপার অপবর্তন দিয়ে যে অঙ্কগুলো করা আছে, কর্ণপার অপবর্তন প্রবলেম সেট 1-এ এই অঙ্কগুলো একটু ফর্মুলা পুটিং অঙ্ক করে নিয়ে আসবে। ঠিক আছে, এই অঙ্কগুলো যতগুলো আছে সব দেখবে একই ফর্মুলা, ফর্মুলা পুট করলে অঙ্কগুলি হয়ে যাবে। 7 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়ে আসবে।